হাম কোনো অচেনা রোগ নয়, এটি এমন এক রোগ যা টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। বাংলাদেশ বহু বছর ধরে শিশু টিকাদান কর্মসূচির জন্য পরিচিত ছিল। সেই দেশে এখন হামে শত শত শিশুর মৃত্যু আমাদের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরেছে। এই শিশুরা কেন সুরক্ষা পেল না? হাম নিয়ে আমাদের আলোচনা করবার জন্য আজ যুক্ত আছেন আইইডিসিআর এর সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোস্তাক হোসেন এবং একই সাথে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক শাহানুর শারমিন। আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। যদি প্রথমেই আসি আমাদের অতিথির কাছে, যে ডক্টর মোস্তাক হোসেন, আপনার কাছে যে কথাটি কিছুক্ষণ আগে আমি নিজেও বলছিলাম যে হামে রোগ শিশু মারা যাওয়ার সংখ্যাটি একসময় একেবারে শূন্যের কোঠায় ছিল। সেখানে এই টিকাদান কর্মসূচি নিয়মিত হতো। আমরা জানি যে হয়তো গেল সরকারের সময় বা তার আগে সরকারের সময় নানা অনিয়মের কারণে হয়তো এইবার হামে আক্রান্ত হয়েছে শিশুরা, কিন্তু টিকাদান কর্মসূচি চলছে। তারপরেও যখন সংখ্যাটি বাড়ছে মারা যাওয়ার, সামনের দিনগুলোতে আসলে সেই সংখ্যা কোথায় গিয়ে ঠেকতে পারে? আমরা কি সামনে আরো এই শিশুর মৃত্যু মারা যাবার মিছিলকে দেখতে পাবো? জি, ধন্যবাদ। আসলে আগে মারা যেত 1000-এ 1 থেকে 3 জন পর্যন্ত, কিংবা আরো কম। দেখুন, 1000-এ যদি 3 জন মারা যায় ধরে নিই সর্বোচ্চ, এখন তো আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য দপ্তরের হিসাবে 1.5 লক্ষ, ধরে নেওয়া যায় প্রায় 2 লক্ষ লোক আক্রান্ত হয়েছে। তাহলে তো মারা যাওয়ার সংখ্যা কত হতে পারে? সেই অনুপাতে কিন্তু অনেক। তো অবশ্য যারা যারা মারা গিয়েছে বলে আমরা সংখ্যা পাচ্ছি, তার বাইরেও মৃত্যুর সংখ্যা আছে। রোগতাত্ত্বিকরা তাই বলেন, যেটাকে বলা হয় টিপ অফ দ্য আইসবার্গ। তবে মৃত্যু সহজেই আমরা গণনা করতে পারি, কারণ আমাদের যারা মারা যাচ্ছেন তাদেরকে হয় কবরস্থানে না হয় শ্মশানে, সেই রেকর্ড থেকে ভবিষ্যৎ গবেষকরা হয়তো কিছুদিনের মধ্যে বের করতে পারবেন যে গত বছর এই সময় কত শিশু মারা গিয়েছে এবং এখন কত শিশু মারা যাচ্ছে। তার ডিফারেন্সটা ধরে যদি কেউ সাপে কাটা গিয়ে বা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ না করে, তাহলে রোগে মৃত্যুবরণ করলে সেটা হাম ধরে নেওয়া যায়। তো সে যাই হোক, আমাদের এটা হলো একটা কারণ যে সংক্রমণ বেড়েছে, মৃত্যু বেড়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অতি কেন্দ্রীভূত অবস্থা। আমরা যদি আমাদের প্রান্তিক মানুষদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে না পারি, প্রান্তিক মানুষ বা দারিদ্র্য সীমার নিচে বসবাস করা বাচ্চারাই কিন্তু সবচেয়ে বেশি জটিলতা আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। তাদের কাছে যদি স্বাস্থ্যসেবা পৌঁছে না দেওয়া যায় প্রাথমিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, আপনি অনেকগুলো ভেন্টিলেটর দিলেও কাজ হবে না। কারণ প্রথম কথা হচ্ছে যে ভেন্টিলেটরে আসার রোগীটা যদি কমাতে না পারেন, ক্যাপাসিটিতে কুলাবে না। আর ভেন্টিলেটর কিনতে পারেন টাকা দিয়ে, কিন্তু ভেন্টিলেটর চালাবার মতো যেই দক্ষ জনবল, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, রাতারাতি করা যাবে না। কাজে এখানে দরকার ছিল যে সমস্ত ভেন্টিলেটর সব বয়সের মানুষকে ভেন্টিলেশন দেওয়ার উপযোগী, সেগুলো কিন্তু বেশ যন্ত্রপাতি সরকারি হাসপাতালেও আছে, বেসরকারি হাসপাতালে বেশি আছে। সেগুলো যদি সরকার অধিগ্রহণ করে, যে সমস্ত শিশু এই মুহূর্তে ভেন্টিলেশনের অপেক্ষায়, আইসিইউতে যাওয়ার অপেক্ষা আছে, তাদের সবাইকে দেওয়া, সেটা ইমিডিয়েটলি আমাদের শিশু মৃত্যুর হার কমাতো। এর আগের পর্যায়ে যাদের হাই ফ্লো অক্সিজেন দিলেই সেরে যাবে, ভেন্টিলেশনে আসার আগে, সেটা আমরা এই শিশু মৃত্যু কমাতে পারি, কারণ তাদেরকে আইসিইউতে যাওয়ার আগে তারা ভালো হয়ে যেত। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের নীতি নির্ধারকরা একেবারেই গুরুত্ব দিচ্ছেন না, সেটা হচ্ছে কমিউনিটি পর্যায়ে যারা অপুষ্ট শিশু, দরিদ্র পরিবারের শিশু, তাদেরকে সামাজিক সহায়তা দিয়ে একটা জায়গায় তাদেরকে রাখা, কমিউনিটি আইসোলেশন বলা যেতে পারে তাকে। সেটা হাসপাতাল প্রাঙ্গণে হতে পারে, হাসপাতালের ভেতরে হতে পারে যদি জায়গা থাকে। তাহলে এইখান থেকে কিন্তু অধিকাংশ শিশু তারা ক্রিটিক্যাল পর্যায়ে যাচ্ছে। আপনি যে প্রশ্নটি তুললেন, কমিউনিটির শিশুদের, আসলে আমরা বিশেষ করে যারা দরিদ্র কমিউনিটির বাসিন্দা আছে, শিশুরা আছে, তাদেরকে আমরা পুষ্টিকর খাবারের পাশাপাশি এই যে টিকার বিভিন্ন, শুধু তো হাম না, আরো অনেক অসুখেরই আসলে টিকা দিতে হয়। এই জায়গাটায় আমরা এখনো আসলে পৌঁছতে পারিনি। আমরা শহর কেন্দ্রিকই হয়তো দেখতাম বা গুটি কয়েক শহরের কিছু জায়গায় দেখতাম। শহরে নেই, গ্রামে কিছুটা আছে। শহরে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নেই, গ্রামে তবু কমিউনিটি ক্লিনিক নামে একটা স্থাপনা আছে। শহরে কিন্তু এই বিষয়টা সরাসরি শহরে চলে আসে, শিশু হাসপাতাল, সংক্রমণ ব্যাধি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজে। শহরের অবস্থা, কেন্দ্রীভূত অবস্থা আরো খারাপ। তবে আমি একটু বলে নিই, আপনার মূল প্রশ্ন, এই মৃত্যুর মিছিল কদিন দেখবো? আমরা যদি কোনো বিশেষ ব্যবস্থা না নেই, এই ব্যবস্থাটাই বহাল রাখি, আমি বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে আপনার পরামর্শ কি? না, বিশেষ ব্যবস্থা তো আমি একটু আগে বললাম যে
যেই যেই আইসিইউ গুলো চালু আছে সেই আইসিইউ গুলো বাচ্চাদের উপযোগী মডিফাই করে করা, এবং এর আগের পর্যায়ের লোকদেরকে অক্সিজেন দেওয়া, হাই ফ্লো অক্সিজেন দেওয়া, তার আগের পর্যায়ে কমিউনিটি আইসোলেশন, এটা যদি আমরা না করি, এখনকার ব্যবস্থায় রাখি, তাহলে এখন কিন্তু হামের যে সংক্রমণ শীর্ষবিন্দুতে আছে বা পিক পয়েন্ট, এটা যখন নামতে শুরু করবে তারপরে 1 মাস যাবত এই মৃত্যু হতে থাকবে। আমরা কি চেয়ে চেয়ে দেখবো যে 1 মাস প্লাস সময়ে এই হারে শিশুর মৃত্যু ঘটবে? আমাদের বিশেষ করে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। তাহলে দেখুন যে এখন তো 500, আমার মনে হয় এটা 1500 ছাড়িয়ে যাবে যদি আমরা কোনো বিশেষ ব্যবস্থা না নেই। সংক্রমণ কমে যাওয়ার 1 মাস পর্যন্ত যে মৃত্যুর মিছিল দাঁড়াবে, এটা একটা বিরাট সংখ্যা দাঁড়াবে, যেটা আমরা প্রতিরোধ করতে পারি। এটার ব্যর্থতার দায়ভার অন্যের উপর চাপিয়ে লাভ নেই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সামান্য মডিফিকেশন এখন যেটা সম্ভব, তা যদি আমরা জরুরি ভিত্তিতে না করি, বলি সবকিছু নিয়ন্ত্রণে আছে, আমাদেরকে আর এখন যে মৃত্যু সংখ্যা তার 3 গুণ মৃত্যু আগামী 1-1.5 মাসে আমাদের দেখতে হতে পারে। অর্থাৎ মৃত্যুর মিছিল আমরা কোনোভাবেই থামাতে পারবো না। অধ্যাপক শাহানুর শারমিন, হাসপাতালগুলোর আমরা তো তৈরির কথা বলেছি, হাসপাতাল কিন্তু তৈরিও হয়েছে, কিন্তু আরেকজন অতিথি যেমন বললেন বেশিরভাগই আসলে শহর কেন্দ্রিক। কিন্তু যখন নানা রকম আসলে হিউম্যান স্টোরিও হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, যে হামের শিশুকে নিয়ে তার বাবা মা একেবারেই গ্রাম পর্যায় থেকে শুরু করে জেলা শহর, তারপরে হচ্ছে বিভাগীয় শহর, তারপরে তারা ঢাকায় আসে, এবং ঢাকায় এসেও তারা বেডও পায় না, আইসিইউ তো দূরের কথা। এই জায়গায় আমরা তো সংখ্যা হয়তো বাড়ছে, 10 জন 5 জন করে আমরা দেখছি, কিন্তু এই সংখ্যাটা আসলে কত হলে পরে মনে হয় যে সরকারের একটু টনক নড়বে? কারণ আমরা বা আপনারাও নানা পরামর্শ দিচ্ছেন, বাস্তবতা বারবার বলছেন, তারপরেও কোথায় যেন শুধু টিকা কর্মসূচি চলছে, এই টিকা দেওয়া হচ্ছে, এই পর্যন্তই বিষয়টা আটকে আছে। ধন্যবাদ তানিয়া। আসলে আমরা যেটা ভেবেছিলাম যে যখন টিকা দেওয়া শুরু হয়েছে তখন একটা আশ্বাস ছিল বা একটা আশাবাদ ছিল যে হার হয়তো কমে আসবে, মৃত্যু হার কমে আসবে, কিন্তু আমরা মে মাস পেরিয়ে জুনের দিকে এগোচ্ছি, কিন্তু আসলে তো সেই পর্যায়ে দেখতে পাচ্ছি না। আর হামের যেটা মুশকিল হচ্ছে, এটা এত বেশি সংক্রামক। যেমন ডেঙ্গুর ক্ষেত্রে আমরা আলাদা ডেঙ্গু ওয়ার্ডের মধ্যেই রাখতে পারি, কিন্তু হামের ক্ষেত্রে সেটা সম্ভব হয়, এখানে আলাদা ব্যবস্থা করতে হয়। এবং শুধু আসলে যদি টিকা দেই, তাহলে ওই স্যার যেটা বললে, যেটা পিকে ওঠার পরেও তো এটা আসলে ডেথ রেটটা থাকবে এবং রোগী আক্রান্ত হবে, এবং মানুষের ভোগান্তি আসলেই খুব দুঃখজনক পর্যায়ে আছে। কারণ মানুষ হাসপাতালে যাচ্ছেন, তারা সিট পাচ্ছেন না। যদিও সরকার বলেছেন যে সব হাসপাতালে হামের রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু যেমন আপনি একটা রোগীকে যদি ক্যান্সার হাসপাতালে পাঠান, সেখানে কিন্তু হামের রোগী কিভাবে রাখবে, যেখানে সব রোগী ইমিউনো কম্প্রোমাইজ। তাহলে এখানে আসলে সবাই খুব বিশেষ ব্যবস্থা এখানে অবলম্বন না করলে হামের ডেথ রেট অথবা এই যে কমপ্লিকেশন সেগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। এবং এই যে অক্সিজেনের সাপ্লাই, আইসিইউ বা উন্নত মানের যে স্যালাইন, যে কোনো কিছুই বলি না কেন, এই সমস্ত কিছু আসলে একটা খুব উন্নত সেট আপ ছাড়া তো সম্ভব নয়, এবং এটি সরকারি সদিচ্ছা ছাড়াও ব্যক্তিগত পর্যায়ে বা সামগ্রিক পর্যায়ে এটা না নিলে এটা আসলে সম্ভব না। এবং এটা সমন্বয়হীনতা আছে বলেই যেখানে টিকা দেওয়া হচ্ছে, কিন্তু আমি মনে করি টিকার ক্ষেত্রেও কি আসলে সমন্বয়হীনতা আছে কি, তা না হলে আসলে কেন আমরা এখনো আমাদের প্রার্থিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না? কারণ আসলে 95% না হলে তো হার্ড ইমিউনিটি না আসলে আমরা আমাদের প্রার্থিত যে মানে আশা, সেটি পূরণ হওয়ার নয়। তাহলে এখানে সবখানে কিছুটা আসলে ঘাটতি রয়েছে। কিন্তু আমি এটাও বলতে চাই, আসলে যখন আপনি 50 জন মানুষকে দাওয়াত দিয়ে খাবেন, সেই দাওয়াতি সংখ্যা যদি 50,000 হয়ে যায়, তাহলে সেখানে বিশৃঙ্খলতা ঘটতে বাধ্য, এবং এখানেও তাই হয়েছে বলতে পারি। আমরা তো আসলে এই আপনি যে উদাহরণটা দিলেন, আমরা তো এই প্রাথমিক সময়টা তো পার করে এসেছি। এখন কি আমাদের কোনো পরিসংখ্যান, অথবা এখন আসলে কতজন শিশুকে আমরা দিব, কতজন প্রথম ডোজ পাবে, কতজন সেকেন্ড ডোজ পাবে, এই জায়গাটা কি আমরা এখনো বুঝতে পারিনি? এখনো আসলে টিকা দান কার্যকলাপ তো চলছে, কিন্তু এটা হচ্ছে যে আপনার দ্বিতীয় ডোজ 95% পর্যন্ত যদি প্রথম এবং দ্বিতীয় ডোজ পেয়ে যায়, তাহলে হচ্ছে আপনি একটা ফলাফল পেতে পারেন। কিন্তু আসলে এখনো কতদূর হয়েছে সেটা এখন আমার কাছে এখনো জানা নেই। এটা সম্ভবত আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এটা প্রকাশ করবেন বা করছেন। আমি মনে করি যে এখন আসলে অনেকটুকু সময় বাকি। অনেকটুকু সময় বাকি। ডক্টর মুশতাক হোসেন, এই যে সময়ের ভিতরে আমরা আসলে সামনের দিনগুলোতে শিশুদের বাঁচানোর পাশাপাশি এই টিকা কার্যক্রম, শুধু তো হামলা, আপনারা আরও বলেছেন যে যক্ষ্মা থেকে শুরু করে অনেক যেই অসুখগুলো, সেগুলো টিকাও আসলে গত কয়েক বছরে ঘুরে ফিরে দেখা গেছে যে সেভাবে পর্যাপ্তভাবে দেওয়া হয়নি বা একেবারেই দেওয়া হয়নি।
ওই বিষয়গুলো নিয়েও কি সামনের দিনগুলোতে আসলে পরিকল্পনা নিয়ে আগানো উচিত কিনা? কারণ হয়তো আমরা হামের একটি সময় পার করছি, সামনের দিনগুলোতে অন্য কোনো অসুখে আমাদের বাচ্চারা বা সাধারণ মানুষ পড়বে কিনা আমরা তো আসলে জানি না। জি, আমি এর আগে একটু টিকার বিষয়ে বলি। টিকা মাইক্রো প্ল্যানিং করার সময় পাওয়া যায়নি। টিকার আগে অন্তত 3 মাস ধরে আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকটা গ্রামে কতগুলো শিশু আছে এক্স্যাক্টলি পরিসংখ্যান বের করে, তাদের বাড়িঘর কোথায়, স্থানীয় জনগণকে নিয়ে মুঠান বৈঠক করে একটা বিস্তারিত পরিকল্পনা করে কত টিকা লাগবে, কতদিন লাগবে, কটা কোল্ড স্টোরেজ লাগবে, কতজন শ্রমিক প্রয়োজন, পুরো একটা মাইক্রো প্ল্যান, অর্থাৎ তৃণমূল পর্যায়ে পরিকল্পনাটা করা হয়। এবারে জরুরি পরিস্থিতিতে সেটা করা যায়নি। গত বছরের মাইক্রো প্ল্যান করে যে টিকাগুলো দেওয়া হয়েছে, বাচ্চাদের সেই হিসাবের সাথে জন্মহার যোগ করে মৃত্যুহার বিয়োগ করে একটা খসড়া সংখ্যা দিয়ে করা হয়েছে। অত্যন্ত অল্প সময় করেছেন, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু এই যে বলা হচ্ছে যে শতকরা 100 ভাগের বেশি, এটা একটু বিভ্রান্তি সৃষ্টি করছে। আমাদের টার্গেট যদি ছোট হয় তাহলে টার্গেট পুরো হলো কিন্তু সব শিশু আওতায় আসলো না, তাহলে কিন্তু হবে না। এটা হতেই পারে এবার একটু বেশি হচ্ছে কারণ জরুরি ভাবে হচ্ছে, এর সাথে নিয়মিত টিকাদানের টার্গেট মেলানো যাবে না। এবং জরুরি এই এখন যে ইউনিসেফ বা বিভিন্ন গবেষণা সংস্থা র্যাপিড কনভেনিয়েন্স মনিটরিং যেটাকে বলা হয় RCM, অর্থাৎ তারা র্যান্ডমলি কোনো একটা গ্রামে গিয়ে একটা বাড়িকে লটারির মাধ্যমে ঠিক করে সেই বাড়ির পাশাপাশি প্রায় তারা কতগুলো 100-200 বাড়ি, তারা প্রত্যেকটা সেই বাড়ির বাচ্চাদেরকে তারা জিজ্ঞেস করে তারা টিকা পেয়েছে কিনা, কাগজ আছে কিনা, কাগজ দেখে বলে। এতে গ্রামাঞ্চলে দেখা গেছে যে শতকরা 20 ভাগ, অন্তত শতকরা 20 ভাগ বাচ্চা এখনো টিকার আওতায় আসেনি। শহরাঞ্চলে শতকরা 30 থেকে 40 ভাগ টিকার আওতায় এখনো আসেনি। এই জন্য কিন্তু 1 মাস এই সরকার প্রথম ডোজের টিকা আরো বাড়াবে, বাড়ি বাড়ি গিয়ে গ্রামে টিকা দেওয়া, মানে বাড়ির উঠোনে গিয়ে একত্রিত হয়ে যারা টিকা দেয়নি তাদেরকে ডেকে আনা। আর শহরাঞ্চলে ভ্রাম্যমাণ টিকা ইউনিট সেটা দেওয়ার এখনো সিদ্ধান্ত হয়েছে কিনা যায় না। যে সমস্ত ছিন্নমূল শিশু দিনের বেলা খুঁজে পাওয়া যায় না, রাত্রেবেলা ফুটপাতে ঘুমায় বা দিনের বেলা অন্যান্য কাজে ব্যস্ত থাকে, শিশু শ্রমে, তাদেরকে রাত্রেবেলা টিকা দেওয়ার কর্মসূচিটা সরকার সম্ভবত নেবে আগামী 1 মাসের মধ্যে। তবে এই যে আপা যেটা বলেছেন, প্রথম ডোজ টিকা যারা পেয়েছে তাদের মৃত্যুর সংখ্যা কিন্তু মৃত্যুর সম্ভাবনা কম। তারা যদি হাবে আক্রান্ত হয়েও থাকে ধরে নিলাম, তাহলে প্রথম ডোজ টিকা পেলে তাদের মৃত্যু হওয়ার কথা না। তবে টিকা যেটা দেওয়া হচ্ছে, যদি এই টিকার মধ্যে গুণগত কোনো সমস্যা না থাকে, আমার মনে হয় যে খুবই সতর্কভাবে এখন আমাদের স্বাস্থ্যকর্মীরা টিকা দিচ্ছেন, কোল্ড চেইন থেকে বের করে মানুষের টিকা নেওয়ার আগ্রহ আছে, টিকার গুণগত মান মোটামুটি ঠিকই আছে। আমার মনে হয় যে এই মাসের ভিতরেই আমরা পিক পয়েন্টটা নামতে দেখবো। তবে পিক পয়েন্টটা 20 তারিখের পরপরই নামার কথা, আপনি 24 তারিখ পিক সেটা পয়েন্ট হয়নি। নেওয়ার আশা করছেন। অধ্যাপক শাহানুর শারমিন, আমরা জানি আর 3 দিন পরেই হচ্ছে ঈদ আছে, তখন আজকে থেকেই আসলে রাত থেকে মানুষ বাড়ি ফেরা শুরু করেছে, সেখানে বাচ্চারাও যাবে এবং স্বাভাবিকভাবেই যখন কোরবানির ঈদ তখন তো সেখানে ঘোরাঘুরি জায়গাটা বেশি, পশু দেখার জায়গাটা বেশি থাকে এবং বাচ্চাদের ভিতরে সেই আগ্রহের জায়গাটা অনেক বেশি থাকে। সেখানে আপনার কাছে কি মনে হয় কি ধরনের সতর্কতা আসলে নেওয়া উচিত? কারণ এখন তো যেই জায়গাগুলো আমরা জানি যে রাজশাহী, বরিশাল থেকে শুরু করে সবচেয়ে বেশি আক্রান্ত জায়গা চিহ্নিত হয়েছে এর মধ্যে। জি, আস্তে আস্তে আসলে আক্রান্ত হওয়ার জায়গাটা তো বাড়ছে। ঢাকা বিভাগ ছিল, রাজশাহী, এখন অন্যান্য খানেও ছড়াচ্ছে। তো আজকে এই ঈদ যাত্রার ব্যাপারটি বা ট্রেন যখন চালু হয়েছে, আমি তখন এই আশঙ্কাটি মনে মনে করছিলাম, এই যে সবাই মিলে যে খুশিতে বাড়িতে যাত্রা, এখানে কিন্তু খুবই লোক সমাগম হয়, বাসে বলুন, ট্রেনে বলুন, বাড়িতে গিয়ে হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই সময় কিন্তু যেহেতু গরম পড়ছে, একটু একটু বৃষ্টি পড়ছে, সাধারণ ভাইরাস জ্বরের প্রকোপও বেড়ে যায়। তাহলে দুটো ব্যাপার, একটা হচ্ছে সংক্রমণের হার তো বাড়ছেই, আবার অন্যান্য জ্বর একসাথে হওয়ার কারণে হাম কি একটু চোখের আড়ালে চলে যাবে কিনা, অথবা ঈদের ব্যস্ততার কারণে বাচ্চাদের যে আক্রান্ত হচ্ছে সেই গুরুত্বটুকু কমে যাবে কিনা, এতে কি ডেথ রেট বাড়তে পারে কিনা, এটা অবশ্যই একটা আশঙ্কা তো রয়েছেই। কারণ আমাদের এত জনসংখ্যা বহুল দেশ এবং হাম তো জানি যে অসম্ভব সংক্রামক, যে একজন হাম রোগী 18 থেকে 20 জনকে সংক্রমিত করতে পারে। অতএব এখানে নিঃসন্দেহে আমি মনে করি যে একটা সামনের সময়টুকু একটু সমস্যা তো হতেই পরামর্শ পারে। আসলে কি থাকবে আপনার যারা ঈদে বাড়ি ফিরছেন? আসলে হামের তো চিকিৎসা নেই, আমরা বলি যে প্রতিরোধ, স্যার যেটা বলছিলেন যে আমরা প্রতিরোধ না করে ভেন্টিলেটর বা এগুলো নিয়ে আসলে অস্থির হওয়ার চাইতে প্রতিরোধটা খুব জরুরি। এবং এটা আমি বলবো যে এই সময় ঈদ যাত্রাটা যদি আমরা একটু কমাতে পারি, এই বছর যদি আমরা একটু ঈদে কম বাড়ি যাই, তাহলে তো অসুবিধা কিছু হওয়ার নয়। আপনি কি মনে করেন করোনার সময় আমরা যেরকম লকডাউনের মতো অবস্থা দেখেছিলাম, সেরকম একটু বিশেষ কোনো ব্যবস্থা, হয়তো লকডাউন না কিন্তু বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া উচিত
এলাকা আমার ভিত্তিক? যেটা মনে হয় যে আমরা যদি সরকারের মহল থেকে যদি বলতে পারতাম যে এবার ঈদ যাত্রাটি যদি একটু লিমিটেড করা যেত, যে শিশু নিয়ে যে মুভমেন্ট গুলো এগুলো যদি একটু কমানো যেত, আমার মনে হয় যে মানুষজনদের মাঝে যদি এটা সচেতনতা সৃষ্টি করা যেত, একদিকে ভালোই হতো। যে একটি বছর আমরা পরিজনের সঙ্গে ঈদ না করলে যে খুব বেশি কিছু হয়ে যাবে তা নয়, বিনিময়ে হয়তো আমরা সংক্রমণ ঠেকাতে পারতাম। আর এই মাস্ক পরা, হাত ধোয়া বেশি করে, জ্বর হলেই সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এসবই আসলে একটা ভাইরাসের বিরুদ্ধে আমাদের করণীয়। কারণ আমাদের তো আসলে ভাইরাসকে মারার কোনো ওষুধ নেই। অবশ্যই। ডক্টর মোস্তাক হোসেন, আপনার যদি এই বিষয়ে কোনো ছোট করে যুক্ত করা থাকে, আমরা সময় একেবারেই কম। বাচ্চাদেরকে নিয়ে তো দাদা নানা সব বাড়িতে যাবে, কিন্তু অন্তত এটুকু যেন আমরা এনশিওর করি যে অসুস্থ শিশুকে নিয়ে আপনি ভ্রমণ করবেন না। অসুস্থ শিশুকে নিয়ে ভ্রমণ করলে একদিকে এই শিশুর অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, আরেকদিকে সেই শিশুর কাছ থেকে অন্য শিশুর আক্রান্ত হতে পারে। তো এরপরও ঝুঁকি থাকে, আপনি সুস্থ শিশু নিয়ে রওনা করলেন, সে গ্রামে গিয়ে আক্রান্ত হলো, গ্রামে যেখানে সংক্রমণটা বেশি আছে, বা গ্রাম থেকে যে শহরে আসলো সে সুস্থভাবেই আসলো, শহরে এসে আক্রান্ত হলো, সেই ঝুঁকি আছে। তবে যারা মানে কি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চাকুরিজীবী, তারা এই কোরবানি ঈদে তাদেরকে আপনি শুধু কথা বলে বাড়ির বাইরে নেওয়া খুবই কষ্ট। তাদেরকে আমরা বলবো যে আপনি চেষ্টা করুন, অন্তত ঈদের পরে যান, যখন ভিড়টা থাকবে না। ঈদের সময় যাত্রা না করে ঈদের পরপরই আপনারা যান, প্রয়োজনে সরকারকে এই বিষয়ে একটু উদার হওয়ার বিষয় আছে যারা চাকরিজীবী তাদের জন্য, সেটা হলে ভালো হয়। তবে এটা এটা মানুষকে এটা এটা তাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। এটা আপনি বাধ্যবাধকতা করে বা কোনো কিছু করতে গেলে হিতে বিপরীত হবে, সেটা করা ঠিক হবে না। মানুষকে আমরা অনুরোধ জানাবো। আর আপনি যেটা বলছিলেন যে অন্যান্য টিকার ক্ষেত্রে, আমার মনে হয় সরকার ইতিমধ্যেই হামের যে অভিজ্ঞতা হয়েছে, ডিপথেরিয়া থেকে শুরু করে অন্যান্য টিকা, ভিটামিন এ ক্যাপসুল, এগুলো তারা দ্রুতই জরুরি ভিত্তিতে ক্রয় করার এবং বিতরণ করার ব্যবস্থা নেবেন। তাহলে আমরা হামের মতো অন্যান্য সংক্রামক রোগগুলো যেগুলো টিকার উপর নির্ভরশীল সেগুলো ছড়াবে না। এইটুকু অন্তত সরকারের কাছ থেকে আমরা আশা করতেই পারি, এবং আমি আশা করি তারা সেটা করবে। অবশ্যই অবশ্যই, আমরা সাধারণ মানুষ এই আশাটাই করি। স্বাস্থ্য ব্যবস্থার যতই আসলে ভঙ্গুর অবস্থা থাকুক না কেন, অন্ততপক্ষে আমাদের শিশুদের যেন তারা রক্ষা করতে পারেন। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোস্তাক হোসেন, এবং একই সাথে অধ্যাপক শাহানুর শারমিন, আপনাকেও ধন্যবাদ। আগামীতে নিশ্চয়ই আবার কোনো বিষয় নিয়ে কথা হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়, তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।